আমি এনসিপি নেতা এবং সংসদ সদস্য নাহিদ ইসলামের একটা বক্তব্যকে ঘিরে আলোচনাটা শুরু করতে, সেটা হচ্ছে তিনি বলেছেন বাজেট দেখতে সুন্দর, খেতে সুস্বাদু চানাচুরের মতো, কিন্তু হচ্ছে এটাতে কোনো পুষ্টি নেই। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বাজেটে সবসময় সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি কিভাবে দেখছেন এই বাজেটকে? চানাচুরের সাথে তুলনা করেছে। তো চানাচুর মুখরোচক, এটা ঠিক কথা ঠিক, কিন্তু আমার মনে হয় নাহিদ ইসলাম এই চটুল কথাটা বললেও সে বাজেটের ভিতর গেছে বলে আমার মনে হয় না। যে আমাদের যে অর্থনৈতিক এই পরামর্শ কমিটি যিনি চেয়ারম্যান ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আপনি জানেন উনি ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিলেন। উনার শ্বশুর বাংলাদেশের আরেক খ্যাতনামা অধ্যাপক, অর্থনীতিবিদ, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই অর্থ উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশের অর্থনীতি ঠিক করার অন্যতম বড় কারিগর ছিলেন, ডক্টর এম এন হুদা, মির্জা নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং উনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন। জাস্টিস সাত্তার 1981 সালের নির্বাচনে যখন জিতেন, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডক্টর এম এন হুদা, এবং উনি পূর্ব পাকিস্তানের গভর্নরও ছিলেন কিছুদিন। যাই হোক, এই ওয়াহিদুদ্দিন মাহমুদের শ্বশুর ডক্টর এম এন হুদার মতো আমি মনে করি বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গুড গভর্নেন্স, যে অর্থনীতির যে আমাদের চালিকা শক্তির ঠিক করার, এই যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঠিক করার, শেখ মুজিবের বাকশালের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া যেমন ডক্টর এম এন হুদার মতো দেশপ্রেমী, উচ্চশিক্ষিত এবং দেশ বান্ধব অর্থনীতি করার জন্য সহযোগিতা করছেন, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর রাশেদ আল তিতুমির, ওনারা মিলে এবং দেশের সব খ্যাতনামা অর্থনীতিবিদরা মিলে আমি মনে করি এই স্বল্প সময়ে এত সুন্দর বাজেট, এবং আমি মনে করি ভবিষ্যতের জন্য ওনারা বাংলাদেশকে একটা দিশা দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমাদেরকে আগামী 5 বছর, আমি 10-15 বছরের কথা বাদ দিলাম, এই 5 বছরে আমি মনে করি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাগরিক টিভির সংবাদ বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান পোস্ট স্ক্রিপ্ট। সপ্তাহের গুরুত্বপূর্ণ সংবাদগুলো বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আপনাদের প্রিয় একজন আলোচক, রাজনৈতিক বিশ্লেষক, গবেষক এবং যুক্তরাষ্ট্রের স্কুল অফ লিডারশিপের নির্বাহী পরিচালক জনাব এমজে আবিদিন। জনাব এমজে আবিদিন, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আসসালামু আলাইকুম, ধন্যবাদ মেহেদী হাসান তানজিম। আমার দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকেও। আজকে আমাদের আলোচনার নাম দিয়েছি বাজেট এবং প্রধানমন্ত্রীর চীন সফর। আপনি জানেন যে বাংলাদেশ সরকার ইতিহাসে অন্যতম বড় একটি বাজেট প্রণয়ন করেছেন, যেটার পরিমাণ হচ্ছে 9,38,000 কোটি টাকা। এই বাজেট নিয়ে সবসময় সমালোচনা ছিল, আছে, থাকবে, এটাই স্বাভাবিক। আমি এনসিপি নেতা এবং সংসদ সদস্য নাহিদ ইসলামের একটা বক্তব্যকে ঘিরে আলোচনাটা শুরু করতে, সেটা হচ্ছে তিনি বলেছেন বাজেট দেখতে সুন্দর, খেতে সুস্বাদু চানাচুরের মতো, কিন্তু হচ্ছে এটাতে কোনো পুষ্টি নেই। আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? বাজেটে সবসময় সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, এটাই স্বাভাবিক। আপনি কিভাবে দেখছেন এই বাজেটকে? বিশাল বড় একটা বাজেট দিয়েছে। যে বাজেটে আহ আহ গত বিগত 10 বছর 12 বছরের যাবত সবচেয়ে বেশি পণ্যের দাম কমানো হয়েছে, এবং অর্থমন্ত্রী বলছেন যেটা জনবান্ধব বাজেট হয়েছে, মানে জনগণের যেটা প্রয়োজন, জনগণ যেরকম বাজেট চায় সেরকম বাজেট হয়েছে। কিভাবে দেখছেন আপনি বাজেটকে, যে বিশাল বড় একটা বাজেট দিয়েছে, 9,38,000 কোটি টাকার বাজেট? ধন্যবাদ মেহেদী হাসান। আজকে আপনি বাজেটে শুরু বলে আগেই বলছেন যে বিরোধী দলের চিফ হুইপ, খুব সম্ভবত আমাদের নাহিদ ইসলাম, এনসিপির নেতা, চানাচুরের সাথে তুলনা করেছে। তো চানাচুর মুখরোচক, এটা ঠিক কথা ঠিক, কিন্তু আমার মনে হয় নাহিদ ইসলাম এই চটুল কথাটা বললেও সে বাজেটের ভিতর গেছে বলে আমার মনে হয় না। আমরা একটা দল বা একটা নীতি বা একটা সরকারের সমর্থন বা বিপক্ষ হতে পারি, সমালোচনা করব বা পক্ষে বলবো, কিন্তু এবারের বাজেট যদি আপনি যে বললেন বড়, বা সরকারি দল একটা বলবে, বিরোধী দল একটা বলবে, গঠনমূলক সমালোচনা আসা উচিত। আমি নাহিদ ইসলামের কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করি নাই। আরো ইনডেপথ, আরো
ভালো মন্তব্য এবং পর্যালোচনা আশা করছিলাম। কেন বললাম আমি আপনাকে বলি, ধরেন আমাদের যদি অর্থনীতিবিদদের কথা ধরেন, আমি সরকারি দলের অর্থনীতিবিদদের কথা বাদ দেন, মানে বিএনপি যারা সাপোর্ট করে তাদের কথা বাদ দেন, ধরেন সমালোচনা যারা করে, ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অথবা সিপিডির ফামিদা খাতুন অথবা ডক্টর মুস্তাফিজুর রহমান অথবা ডক্টর জাহিদ হোসেন বিশ্ব ব্যাংকের, এই যে এরা যে ধরনের আপনার মন্তব্য করছে, তার যদি আমি একটা দুইটা লাইন বলি, ডক্টর দেবপ্রিয় বলছেন এটা চিন্তাশীল একটা বাজেট। খেয়াল করেন, ইটস এ ভেরি, এটা আপনি পজিটিভও বলতে পারবেন না, নেগেটিভ বলবেন না, চিন্তাশীল একটা বাজেট। আমি মনে করি দ্যাট ইজ দ্য রাইট ক্রিটিক of the budget being tabled in the parliament 2 days back by the finance minister of BNP government. এখন আপনি আসেন, আমরা অর্থনীতিবিদ না, আমরা হচ্ছে সাধারণ মানুষ। আমরা বাজেটে আমাদের কি যায় আসে? বাজেটে আমাদের যা আসে হচ্ছে পণ্যের দাম বাড়লো নাকি কমলো, আমি প্রতি মাসে যা ইনকাম করি তাতে আমার খরচা কি আরো বাড়লো নাকি কমে গেল, এইটা হচ্ছে আমার আপনার ধর্তব্য। কিন্তু এইবার বাজেটে আমার মনে হয় না অতীতে কোনো সময় হয়েছে কি, অন্তত আমার এই মুহূর্তে মনে নাই, হইলেও হইতে পারে, সেটা হলো বাজেট টেবল করার সাথে সাথে বেশিরভাগ পণ্যের দাম কমে গেছে বাজারে। আপনি, এটা কোনো আমার কথা না, আমার ছোট ভাই আমাকে গতকাল বলল যে আমি রুই মাছ কিনতে গেলাম, দেখলাম যে অন্তত কেজিতে 100 টাকা, বড় রুই মাছগুলা, কাতল মাছগুলার 100 টাকা দাম কমে গেছে। কেন? বলছে মাছের উপর নাকি 5% ট্যাক্স কমাই দিছে, সে ধরেন। এবং ওই পর্যালোচনায় আমি পরে আসতেছি, প্রথমে মন্তব্যের কথায় আসি। আমি ডক্টর মাহবুবুল্লাহ স্যারের মন্তব্য দেখলাম, উনি বিএনপি ঘরানার বড় অর্থনীতিবিদ, তারপরে উনি ক্রিটিক করেন। এবং আমরা সামগ্রিকভাবে, আমি অন্তত 5-6 জন 7 জন অর্থনীতিবিদের এবং নিউ এজ, ডেইলি স্টার, মানবজমিন, আমার দেশ এবং প্রথম আলো, এদের বিভিন্ন পত্রিকার আমি যেখানে মন্তব্য দেখলাম, আপনি বলতে পারেন মোর দেন 90%, এবং ব্যবসায়ীরা, সাধারণ মানুষ, সবাই এটা পজিটিভলি নিছে এবং এইভাবে অত্যন্ত সুন্দরভাবে এটাকে গ্রহণ করছে বলে প্রাথমিকভাবে মনে হয়েছে। এখন আপনি আসেন, ভিতরে আসেন, এই যে বাজেট হচ্ছে, ধরেন বাজেট হইল 9,38,00,000 টাকার। ওভারঅল রেভিনিউ গভর্নমেন্ট আর্ন করতে চায় 6,95,000 কোটি। তার মধ্যে 6,04,000 কোটি হচ্ছে এনবিআর, মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, আমাদের যেটা ট্যাক্স ইনকাম। ডেফিসিট হবে 2,43,000, ডোমেস্টিক বড় করবে 1,27,000 কোটি। তারপরে ওভারসিজ বড়, মানে বিদেশ থেকে লোন নিবে 1,16,000 কোটি। ডেভেলপমেন্ট বাজেট হচ্ছে 3 লক্ষ কোটি টাকার। নন ডেভেলপমেন্ট বাজেট মানে সরকারের খরচ, যেগুলোর কোনো আউটপুট পাবে না, সেগুলো হচ্ছে 6,38,000 কোটি টাকা। এটা হচ্ছে ধরেন নাটশেলে আমাদের ওভারঅল একটা কথা। এখন আসেন, আমি সবসময় আমরা বলি, একটা সরকারের বাজেটে প্রথমে আমি দেখব, সাধারণ মানুষরা দেখবে নিত্য পণ্য এবং জীবন রক্ষাকারী জিনিসের দাম কমলো কি বাড়লো, এক। দ্বিতীয় হচ্ছে শিক্ষায় কত বাজেট, 3 হচ্ছে স্বাস্থ্যে কত বাজেট। আমি যদি নাটশেলে বলি, আমরা ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো ইকোনমিক্স, জিডিপি, জিএনআই, পার ক্যাপিটা, তারপরে আপনার ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, এইগুলো নিয়ে আমরা যাবো না, এগুলো হচ্ছে অর্থনীতিবিদদের কথা। আমরা সাধারণ মানুষ যেটা বুঝি সেটা হলো
আপনি চিন্তা করতে পারেন যে 65 বছর বয়সের মানুষ, যে কোনো আবাল বৃদ্ধ বনিতা যারা 65 বছরের বেশি বয়স হয়েছে তাদের ট্রেনে যাত্রা ফ্রি, মেট্রো রেলে 25% ফ্রি। আপনি স্ট্যান্ডের যেখানে 1,15,20,000 টাকা সেগুলোর দাম 50,000 টাকায় চলে আসবে, বড় জোর 60,000 টাকা, আমি হিসেব করে দেখলাম। আপনি ম্যাক্সিমাম ওষুধের কাঁচামাল যেগুলো এখন আছে, আপনি জানেন বাংলাদেশ কিন্তু ওষুধে অনেক স্বয়ংসম্পূর্ণ এবং আমরা এক্সপোর্ট করি, এখন অনেক কমানো হয়েছে আবার। এগুলো হচ্ছে জীবন রক্ষাকারী। আমি বারবার করে বলি, আমরা যদি এই দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করি, আপনি দেখলে সরকারি হাসপাতালে যান, আপনি দেখবেন যে এই দেশের সাধারণ মানুষের চিকিৎসার কি অবস্থা। এই যে হাজার হাজার কোটি টাকা, এই সম্ভবত 1,21,000 বা 31,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে গতবার, সেটা খুব সম্ভবত ছিল 79,000 কোটি। তার মানে অলমোস্ট ডাবল করা হয়েছে, যেটা জিডিপির 2%, এটা ইট শুড বি 5%। এটা শিক্ষা, সরি, স্বাস্থ্যে 1% জিডিপি, ইট ইজ অ্যারাউন্ড 82,000 মনে হয়, 82,000 crore। এখন সাধারণ মানুষের যদি শিক্ষা এবং স্বাস্থ্য এবং বাজার, মানে তারা যদি বাজার করতে না পারে, মানে আমি বলি নিত্য পণ্য তাদের যদি কেনার নাগালের বাইরে না থাকে, তাহলে আপনার সেই বাজেট কোনোদিন জনবান্ধব হইতে পারে না। এখন আপনি শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আপনি বলতে পারেন জিডিপির 2%, যেটা আগে 1%-এর নিচে ছিল। স্বাস্থ্য 1%-এর নিচে না, শিক্ষায় 1% ছিল, স্বাস্থ্যে 0.71% ছিল, যেটা 1-এর বেশি করা হয়েছে এবং শিক্ষায় 2-এর মতো করা হয়েছে। তো আমি মনে করি আগামী 2-3 বছরে এটা 4-5-এ চলে যাবে, যেটা জাতিসংঘের ডিক্লেয়ার্ড একটা জাতির উন্নতির জন্য মিনিমাম জিডিপির 5% শিক্ষা এবং স্বাস্থ্যে বরাদ্দ রাখতেই হবে, নাহলে সেই জাতির উন্নতি হবে না। আমরা 55 বছরে 1-এর নিচেই ছিলাম, এখন আমরা 2-এ গেছি শিক্ষায়। এটা হচ্ছে 1 নাম্বার। নিত্য পণ্য যেটা আমি আপনাকে বললাম, জীবন রক্ষাকারী আরেকটা জিনিস। এখন আসেন, এই যে আমাদের বাজেট প্রণয়ন এবং এটা বাস্তবায়ন হচ্ছে এক বিরাট সমস্যা। সেটা কি? সেটা হচ্ছে দুর্নীতি। আমাদের যে সিস্টেম, আমাদের পুরো সিস্টেম হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এবং এই সিস্টেম, আমি জানি না তারেক রহমান সাহেব ব্যক্তিগতভাবে উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু আদৌ পারবেন কিনা আমি জানি না, কারণ আমাদের পুরা আমলাতন্ত্র, পুরা রাজনীতিতন্ত্র, আপনি যত তন্ত্র বলেন এখানে, আপনি ভালো থাকলেও আপনাকে থাকতে দিবে না। সিস্টেম ইজ সো কারাপ্ট। গেল। এখন প্রশ্ন আসতেছে, এই যে 6,95,000 কোটি টাকা যে, বা 7 লক্ষ কোটি টাকা যে আপনার ট্যাক্স আদায় করা হবে বলা হচ্ছে, তার মধ্যে 6,04,000 ট্যাক্সটা আদায় করা সম্ভব কি? ফাঁকির একটা জায়গা রয়েছে, সবসময় ফাঁকি দিয়ে থাকে। কোনো কিছুই ডিফিকাল্ট না, যদি দেয়ার ইজ এ ইফ, যদি আমরা স্বচ্ছ এবং ট্রান্সপারেন্ট ভাবে আদায় করতে পারি। 100% লাগবে না, আমি মনে করি যদি 50%, আমি শুনলাম সেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ সাহেব সেদিন বলছেন, প্রধানমন্ত্রী এবার বলছেন যে আমরা এইবার সর্বোচ্চ চেষ্টা করব যতটুক সম্ভব ডিজিটাইজ সিস্টেমে ট্যাক্স আদায় করা। আমি জানি না কতটুকু সম্ভব, আমি আশা করি তারেক রহমান সাহেব বাস্তবায়ন করতে পারবেন। আমার যেটা অভিজ্ঞতা, আপনি ধরেন, আমরা তো আসলে লম্বা লম্বা কথা বলি, সরকারের সমালোচনা করি, আমি দেশের জন্য কদ্দূর করি এটা কি আমি জানি? আমি নিজের সমালোচনা করি না। আপনি ধরেন একজন লয়ার, আপনি বাংলাদেশে যে কোনো মাঝারি লয়ারের কাছে যান, বড় লয়ারের কথা বাদ দেন, 1-2 লাখ টাকার নিচে কোনো হাইকোর্টে কোনো মামলা করবে না। যারা জজ কোর্টে করে তারাও 50,000 টাকার নিচে কেউ করে না, ঠিক আছে? আপনি তাদের ট্যাক্সের ফাইল দেখেন, তারা মাসে যা কামায় বছরে সেটা দেখা যায়। 2-4 জন হয়তো এক্সেপশন থাকতে পারে। আপনি ডাক্তারদের কথা আসেন, আমাদের দেশের ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করে, প্রাইভেট ক্লিনিকে কি পরিমাণ ইনকাম করে
আর ট্যাক্স কত দিয়ে আপনি দেখেন, ভেরি ফিউ, 5-10% হয়তো ভালোভাবে দিতে পারে, বাকিরা দেয় না। আপনি ইঞ্জিনিয়ার বলেন, আপনি প্রফেশনাল বলেন, আপনি ব্যবসায়ী বলেন, আপনি রেস্টুরেন্ট বলেন, আপনি ক্লিনিক বলেন, আপনি হাসপাতাল বলেন, আপনি যত রকমের, এবং আমাদের মানে জাতীয় টেন্ডেন্সি হইল হাউ টু স্কিপ ট্যাক্সেস, মানে ট্যাক্স কিভাবে আপনি ফাঁকি দিতে পারবেন। আপনি কি এই জাতির কোনো উন্নতি হবে? আপনি আমাকে বলুন তো, এই জাতির কি কোনো উন্নতি হবে যদি আপনি এইভাবে যদি ইয়ে করেন, কি বলে, এইভাবে যদি আপনি ট্যাক্স ফাঁকি দেন? প্রতিটা ট্যাক্স ফাঁকি এইভাবে চলতেছে, ফলে জাতীয় ইনকাম বলেন, এই যে আপনি যে 2 লক্ষ কোটি টাকা সরকারের ক্ষমতা নেই, ট্যাক্স যারা আমি তো মনে করি হ্যাঁ যারা ফাঁকি দিচ্ছে, দুর্নীতি 9,38,000 তারা কি বড় নাই? যে বাজেট দেওয়া হয়েছে, আমি মনে করি 1 টাকাও ডেফিসিট হবে না যদি আমরা যদি মিনিমাম ট্যাক্সটা যদি আদায় করি। আরেকটা কথা এখানে বলতে হয়, সেটা হলো আমি কয়দিন আগে দেখলাম আমাদের ট্যাক্স বাংলাদেশের 18-20 কোটি মানুষের মধ্যে আমরা ট্যাক্স দেই 46 লাখ। তার মধ্যে এটা যদি আপনি পার্সেন্টেজ করেন মানে তাহলে 2.5%। এখন আমরা তো ভারত আর পাকিস্তানের সাথে তুলনা করি। ভারত হচ্ছে 7% মানুষ ট্যাক্স দেয়, পাকিস্তানে হচ্ছে 3%। আপনি খেয়াল করেন, ট্যাক্স নেটে যদি আপনি 4% মানুষকে আনতে পারেন, এবং এই যে প্রফেশনালরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপরে আপনি সরকারি বেসরকারি ক্লিনিক, রেস্টুরেন্ট, আপনি যে কোনো যে ট্যাক্স ফাঁকির যে প্রবণতা, এটা যদি আপনি 50% রোধ করতে পারেন, 9,38,000 কোটি টাকা না, আমি মনে করি এখানে 10-15 লক্ষ কোটি টাকার বাজেট আমরা ফুলফিল করতে পারবো যদি 5% to 6% মানুষকে যদি আপনি ট্যাক্স নেটে আনতে পারেন এবং আমরা যদি প্রপারলি ট্যাক্স পে করি। আচ্ছা, এখন আসেন, সরকারের এখানে একটা সমালোচনা আছে যেটা আমার দৃষ্টিতে, সেটা হচ্ছে খুব সম্ভবত 42,000 কোটি টাকা এইবার প্রতিরক্ষা বাজেট ধরা হয়েছে, গতবারের থেকে মাত্র 1500 কোটি টাকা বেশি। আমরা একসময় যখন ছাত্র ছিলাম, ডিফেন্স বাজেট বেশি বলে আমরা এটার বিরুদ্ধে স্লোগান দিতাম সবসময়, শিক্ষা বাজেট কম কেন, স্বাস্থ্য বাজেট কম কেন, আর্মিদের টাকা দাও বেশি কেন। কিন্তু এইবার উল্টা হয়েছে মানে স্বাস্থ্য শিক্ষাতে বাড়াইছে, খুবই ভালো, আরো বাড়াইতে হবে, এটা ছাড়া জাতির উন্নতি নেই। কিন্তু আছে, কিন্তুটা হইল আমাদের ডিফেন্স বাজেট যে 1500 কোটি টাকা বাড়াইছে, আমি এটার সমালোচনা করি। আমার ডিফেন্স বাজেট অনেক বেশি লাগবে। গত 17, 18, 20 বছর এই 111-এর মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং মাফিয়া হাসিনা ভারতের এজেন্টরা আমাদের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস করার সকল কাজ করছে। এখন যদি আমাদের বাহিনীকে যদি আমরা প্রপারলি ট্রেন এবং ইকুইপ না করতে পারি, আমি তো কাউকে আক্রমণ করতে যাব না। আমরা যে গত 2-3টা সেশনে ডিসকাস করছি, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, আমাদের সেনাবাহিনী, আমাদের প্রতিরক্ষা, আমাদের বিজিবি বা বিডিআর, এদেরকে যে আমাদের একটা সমপর্যায়ের ডিটারেন্ট ফোর্স হিসেবে মানে গড়ে তুলতে 5, 10, 15 বছর ব্যাপী আমাদের পরিকল্পনা লাগবে। আমি জানি না, নিশ্চয়ই তারেক রহমান সাহেবের পরিকল্পনা আছে, উনি হয়তো এইবার এই যে বাজেটটা, আপনাকে এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, এই যে বাজেটটা বাড়াতে পারে না, এটার পিছনে কি কোনো কারণ আছে কিনা, যিনি এক্স্যাক্টলি কোনো কারণ আছে যে কারণে আসলে বাজেটটা বাড়াতে চাইলেও বাজেটটা বাড়াতে পারে না? এই যে সামরিক যে বাজেটগুলো যখন বাড়াতে চাওয়া হয় সেই সময়টাতে কেন বাড়াতে পারে না? কেন না এটা কেন বাড়াতে পারে না, এটা আমি অন্যভাবে নেই না। আমি মনে করি আমি যতটুকু জানতে পারছি বা আমি জানার চেষ্টা করছি, সেটা আমি জানি, সেটা হচ্ছে সরকার একটা সমন্বিত সামরিক বাহিনী গড়ার জন্য মাস্টার প্ল্যান করছে, যেটা আমি জানতে পারলাম। সত্য মিথ্যা আমি জানি না, তবে আমি মোটামুটি আমি সত্য হতে পারে বলতে পারেন। সেটা হলো সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে, আপনি এটা জানেন, আমরা ডিসকাসও করছি, সেটা হচ্ছে ইকুইপমেন্টের থেকেও আমাদের সবচেয়ে বেশি হচ্ছে, এখন ধরেন আমরা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বলি না, আরেকটা আছে সাইবার বাহিনী বলতে পারেন, স্পেস, এখন মানে এটা 4 ডাইমেনশনাল বাহিনী বলতে পারেন।
এই সাইবার এবং ইলেকট্রো স্পেকট্রামে যে যে খেলা, যে যুদ্ধ, যে দখল, সেটা গত গত বছর মে মাসে ভারত পাকিস্তানের যুদ্ধে আমরা দেখতে পাচ্ছি এবং ইরানে আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে ড্রোন বা মিসাইল যেগুলো আজকাল সবচেয়ে কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এগুলা প্রথমত হচ্ছে সাইবার, দ্বিতীয় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলা রোবোটিক সিস্টেমে চলে। তো সুতরাং আমার ধারণা এবং আমার যতটুকু আমি বুঝি বা জানি সেটা হলো সরকার একটা সমন্বিত প্রোগ্রাম করছে। অর্থাৎ আমরা সমালোচনা করতেছি ঠিক আছে, এখানে মিনিমাম আরো 10-15 হাজার কোটি টাকা, এমনকি 20,000 কোটি টাকা আরো বেশি বরাদ্দ রাখলে খুশি হইতাম, কিন্তু সরকার তার সমন্বিত যে প্ল্যান করতেছে আমরা জানতেছি, সেটার পরিপ্রেক্ষিতে এটা এইবার বাজেট হয়তো কম রাখছে। খুব সম্ভবত আগামীবার বা আগামী 5 বছর সরকারের যে মেয়াদ আছে, এখানে ধীরে ধীরে এটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যাওয়া হবে বলে মোটামুটি আমরা জানতে পারছি। গেল, এখন আপনি যদি আমাকে ওভারঅল বাজেটের কথা বলেন, আমি বলবো ইট ইজ এ ওয়ান্ডারফুল বাজেট। কেন? বাংলাদেশে যে প্রথমেই যেটা বললাম, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেট ডিক্লেয়ার করে পরপর জিনিসপত্রের দাম কমছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে একটা অত্যন্ত কার্যকরী কাজ তারেক রহমান সাহেব করছে, যেটা পর্দার অন্তরালে হয়েছে। সেটা হলো, আপনি নিশ্চয়ই জানেন, এখানে যে ক্যারিশমাটা, সে ক্যারিশমাটা হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের নেতৃত্বে প্রায় 25-30 সদস্য বিশিষ্ট বাংলাদেশের সেরা সেরা অর্থনীতিবিদ, ব্যবসায়ী এবং বড় বড় শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে, পরামর্শক কমিটি, যে বাংলাদেশের ধ্বংসপ্রাপ্ত যে অর্থনীতি হাসিনা করে গেছে, মাফিয়া হাসিনা, সেখান থেকে উদ্ধারের কি পরামর্শ। তা আমরা বাজেটে এই পরামর্শক দলের ভিতরের যে পরামর্শ দিয়েছে, উপদেশ দিয়েছে, তার প্রতিফলন দেখতে পাচ্ছি একদম পরিষ্কারভাবে। এখানে আমি প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহমুদ তিতুমির, উনার আমি প্রশংসা না করে পাচ্ছি না, কারণ ওনার শিক্ষক ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেবের নেতৃত্বে ওখানে ডক্টর মাহবুবুল্লাহ স্যার ছিলেন, ডক্টর দেবপ্রিয় ছিলেন, ডক্টর ফাহমিদা ছিলেন, ডক্টর জাহিদ হোসেন ছিলেন। বাংলাদেশের এমনকি বিদেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেসব অর্থনীতিবিদরা আছে, তাদেরকেও পরামর্শক হিসেবে তারাও অনলাইনে যোগ দিছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আগে যে একটা জগা খিচুড়ি মার্খা অত 2-4 জনের সাথে কথা বলে আমলাদের প্রণীত যে একটা বাজেট, এইবার সেটা হয় নাই। এইবার প্রকৃত অর্থেই অর্থনীতিবিদ, ব্যবসায়ী, একাডেমিক এবং রাজনীতিবিদদের মধ্যে যারা বুঝে, সবাই মিলে একটা সমন্বিত বাজেট প্রণয়নের যে পরামর্শ দিছে, সে প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি, একদম পরিষ্কার সেটা। এবং এখানে আমি এই কথা বলে আপনার এই প্রসঙ্গটা শেষ করব, সেটা হলো, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করে যেমন অত্যন্ত প্রশংসিত হয়েছেন, যেটা গত 3 মাসে দেশ বিদেশে আমরা অত্যন্ত সুন্দরভাবে দেখতে পাচ্ছি। প্লাস উনি যে অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল তিতুমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক, এই ভদ্রলোক অত্যন্ত ভালোভাবে আমাদের অর্থনীতির মেরুদণ্ড ঠিক করার জন্য ভিতর থেকে যে কাজটা করছেন। অর্থমন্ত্রী উনি শুধু, আমি মনে করি, বাজেট পেশ করছে, কিন্তু পুরা ক্যারিশমাটার আমি আমি প্রশংসা করব। এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি এত বড় একটা পরামর্শক কমিটি করছেন, এত ভালো একটা পরামর্শক কমিটি করছেন। এখানে উল্লেখ না করে পারতেছি না আমি, যে আমাদের যে অর্থনৈতিক এই পরামর্শক কমিটি যিনি চেয়ারম্যান, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আপনি জানেন উনি ইন্টারিম সরকারের উপদেষ্টা ছিলেন। উনার শ্বশুর বাংলাদেশের আরেক খ্যাতনামা অধ্যাপক, অর্থনীতিবিদ, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরই অর্থ উপদেষ্টা ছিলেন, যিনি বাংলাদেশের অর্থনীতি ঠিক করার অন্যতম বড় কারিগর ছিলেন, ডক্টর এম এন হুদা, মির্জা নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এবং উনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন। জাস্টিস সাত্তার 1981 সালের নির্বাচনে যখন জিতেন, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ডক্টর এম এন হুদা, এবং উনি পূর্ব পাকিস্তানের গভর্নরও ছিলেন কিছুদিন।
যাই হোক, এই ওয়াহিদুদ্দিন মাহমুদের শ্বশুর ডক্টর এম এন হুদার মতো আমি মনে করি বাংলাদেশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গুড গভর্নেন্স, যে অর্থনীতির যে আমাদের চালিকা শক্তির ঠিক করার, এই যে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে ঠিক করার, শেখ মুজিবের বাকশালের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া যেমন ডক্টর এম এন হুদার মতো দেশপ্রেমী, উচ্চশিক্ষিত এবং দেশ বান্ধব অর্থনীতি করার জন্য সহযোগিতা করছেন, আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ, ডক্টর রাশেদ আল তিতুমির, ওনারা মিলে এবং দেশের সব খ্যাতনামা অর্থনীতিবিদরা মিলে আমি মনে করি এই স্বল্প সময়ে এত সুন্দর বাজেট, এবং আমি মনে করি ভবিষ্যতের জন্য ওনারা বাংলাদেশকে একটা দিশা দেওয়ার জন্য, বাংলাদেশের অর্থনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে আমাদেরকে আগামী 5 বছর, আমি 10-15 বছরের কথা বাদ দিলাম, এই 5 বছরে আমি মনে করি উই উইল বি ব্যাক ইন দ্য ট্র্যাক ফর শিওর, এবং এটার আলামত আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল it is a wonderful budget being tabled by the BNP government in the parliament. Thank you.